হুমায়ুন কবির মমতা ব্যানার্জির লোক। লগ্নাদিতা চক্রবর্তীর ইস্যুটা তোলা হয়েছে বাংলাদেশে যে একজন হিন্দু বিশু দাসকে পুড়িয়ে মারা হয়েছে আগুনে, ওই ইস্যুটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য। আমি বলছি মানে ধরুন এবার আমরা যেটা এস্টিমেট করছি 170 থেকে 80টা সিট আমাদের জেতার কথা, বলছি ওনার জনপ্রিয়তা মানে একদম শূন্য আজকের দিনে। আমি বলছি উনি যদি ভবানীপুরে জিততে পারেন সেটা অনেক মানে বড় ব্যাপার হবে। সম্ভবত উনি ভবানীপুরেও জিততে পারবেন না। 2011-তে যেমন বুদ্ধবাবু হেরেছিলেন যাদবপুরে, উনি এবার ভবানীপুর থেকেও হারবেন। আমি আবার বলছি যারা এই আনন্দে আছেন যে মুসলিম ভোট ভাগ হবে ইত্যাদি, ভুলে যান বাঙালি মুসলিম ভোট জীবনে কোনোদিন ভাগ হবে না, কোনো দিন বাঙালি মুসলিম ভোট ভাগ হবে না। আমি আপনাদের বলছি হিন্দুদের এক হতে হবে, মানুষকে এক হতে হবে। যদি আমরা বাঁচতে চাই আমাদের সবাইকে এক হতে হবে। আর আপনি যদি বলেন যে আপনাদের নেতৃস্থানীয় কে আছে, এনি ওয়ান ইজ বেটার দ্যান মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির থেকে খারাপ প্রশাসক কেউ হতেই পারে না। লক্ষ্মী ভাণ্ডার 1000 থেকে বাড়িয়ে 1 লাখও করে দেন, তবু মমতা ব্যানার্জি জিততে পারবেন না, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি। আমরা এখনই আমাদের সব অস্ত্র দেখাবো না, সব অস্ত্র দেখালে হবে না। আমি যেমন বললাম 11টা অস্ত্র ওদের, সেরকম 7টা অস্ত্র আমাদের কাছে আছে। না, ব্যাপারটা ঠিক যুদ্ধক্ষেত্র না, এটা সাংস্কৃতিক লড়াই। আমি একটু বোঝাই। এই বেঙ্গলে কিন্তু প্রথম স্বাধীনতা সংগ্রাম শুরু হয় এবং সেটা শুরু করে অনুশীলন সমিতি, যুগান্তর এবং আরও কিছু অর্গানাইজেশন, যেটা নাকি আমাদের ইতিহাস মুছে দিয়ে ইতিহাস বলছে একমাত্র কংগ্রেসই এখানে লড়াই করেছে। কিন্তু এখানে যত আপনি বড় বিপ্লবী দেখছেন সবাই মোটামুটি অনুশীলন, যুগান্তর, বেঙ্গল ভলেন্টিয়ার্স, বিভিন্ন এই ধরনের যে দল আছে তাদের হয়ে লড়াই করেছেন। এবং এদের মধ্যে সবচেয়ে এগিয়ে ছিল অনুশীলন সমিতি। এই অনুশীলন সমিতির একজন মানে মেম্বার ছিলেন আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা ডাক্তারজি। এবং ডাক্তারজি এই যে ইয়ের যে জাতীয়তাবাদ, ঋষি অরবিন্দর জাতীয়তাবাদ, যা নাকি বেসিক্যালি মানে শ্রীরামকৃষ্ণ এবং স্বামীজির আদর্শের মানে আদর্শ থেকে নেওয়া, সেখান থেকে তৈরি হয়েছে এই পুরো সিস্টেমটা, সংঘের সিস্টেমটা। এবং তার একটা ছোট অংশ ভারতীয় জনতা পার্টি, মানে সংঘ তো খুব বড় অর্গানাইজেশন, তার একটা ছোট অংশ ভারতীয় জনতা পার্টি। ফলে এখানে লড়াইটা একটা সাংস্কৃতিক লড়াই। এবং আমাদের এই সংস্কৃতিটাকে 1955 সালে যখন নাকি মারা গেল, স্ট্যালিন মারা গেল, তখন এই বিধান রায় এবং নেহেরু কলকাতাতে, দেখুন মানে কতটা মানে দুর্ভাগ্য আমাদের, কলকাতায় নিয়ে এলো কুশ্চেভ এবং বুলগানিনকে। এবং এসে এখানকার যে মিডিয়া, এখানকার এডুকেশন সিস্টেম, এখানকার যে কালচার, এই পুরো জায়গাটা এরা ক্যাপচার করে নেয়। এখানকার প্রশাসন, এখানকার জুডিশিয়ারি, এই পুরো জিনিসটা এই মার্কসিস্টরা ক্যাপচার করে নেয়। এবং আজকে এই বাংলার জন্য পুরো মানে বাংলা নর্থ ইন্ডিয়া এবং নর্থ ইস্ট ইন্ডিয়াকে এগোতে দিচ্ছে না। মানে আমরা এখানে একটা বন্দর তৈরি করতে পারছি না, যার ফলে ওদের ওখানে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে না। আমরা এখানে কোনো রেলপথ আশ্রয় দিচ্ছি না, আমরা জমি দিচ্ছি না একটা রেলপথ তৈরি হওয়ার জন্য। এখানে কোনো ট্রেডিং হাব তৈরি হচ্ছে না। তো ঘটনা হচ্ছে, এবং শুধু তাই না, এডুকেশন, সব বড় বড় রিসার্চ ইনস্টিটিউট বেঙ্গলে, এখানে সবচেয়ে বেশি 1203 থেকে 1837 পর্যন্ত শিক্ষার কেন্দ্র ছিল বাংলা, ব্যাংকিংয়ের কেন্দ্র ছিল বাংলা, বিমার কেন্দ্র ছিল বাংলা। সেই বাংলাকে বের করে আনতে হবে, এই কমিউনিস্টদের হাত থেকে বের করে আনতে হবে, এই জিহাদিদের হাত থেকে বের করে আনতে হবে। সেটাই উনি বলার চেষ্টা করেছেন যে এই লড়াইটা সারা ভারতের লড়াই, শুধু বাংলার একার লড়াই নয়। বাংলা পথ দেখাবে আগামী দিনে। তৃণমূলের একটা ঘাঁটি যেখানে শক্ত হয়ে রয়েছে তাতে তো কোনো সন্দেহ নেই, কিন্তু সেটা ভাঙার জন্য কি কোনো নতুন সমীকরণ রয়েছে বিজেপির কাছে? এবং বিজেপির সংগঠন কি সত্যি তৃণমূলের সঙ্গে মাঠে নেমে সমানে সমানে টক্কর নেওয়ার জন্য তৈরি? দেখুন, যদি তৃণমূলের সংগঠন এবং আমাদের সংগঠন বলেন, আমরা তৈরি। কিন্তু তৃণমূলের পিছনে দাঁড়িয়ে আছে এখানকার বিডিওরা, এখানকার পুলিশের, এখানকার থানা, এখানকার পুলিশ, এখানকার প্রশাসন, এবং এই পুরো সিস্টেমটা ওদের পিছনে দাঁড়িয়ে আছে। আর এই সিস্টেমটা যদি পিছন থেকে চলে যায়, আমরা সম্পূর্ণভাবে ওদের সঙ্গে লড়াই করতে মানে প্রস্তুত। যেমন ধরুন এই এসআইআরে সারা ভারতবর্ষে যা ট্রেন্ড, তাতে 22 বছরে 1,25,00,000 লোকের নাম প্রথম স্টেজে আমাদের বাদ দেওয়ার কথা ছিল। কিন্তু এদের বিডিওরা, এদের পুলিশ, এদের যে সিস্টেম, এদের সঙ্গে মিলে, এদের বিএলএরা মিলে এই জিনিসটাকে শেষ করে দিয়েছে এবং মাত্র 58 লাখ লোকের নাম বাদ গেছে। এবার আমাদের তখন উপর থেকে 4,000 লোককে আনতে হচ্ছে, 4,000 লোককে এখানে বসাতে হচ্ছে, ইয়ের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করতে হচ্ছে। তো ঘটনা হচ্ছে যে ওরা যদি কিউ নিয়ে আসে, আমাদের ব্রহ্মাস্ত্র আছে, ছেড়ে দেওয়া হবে না। এটুকু বলছি যে ছেড়ে দেওয়া হবে না, এখনও অনেক কষ্ট দেখানো বাকি আছে। সময় হলে সেই অস্ত্রগুলো আসবে। কেউ ভেবেছিল 4,000 লোক আসবে? নো। ভোট কাউন্টিংও ওই 2021-এর মতো ভোট কাউন্টিং হবে না, 25-এর মতো ভোট কাউন্টিং হবে না। বুথে যদি কোনো লোক না বসে, আমি আবার বলছি, যদি বুথে এবার কোনো লোক আমরা না দিতে পারি, তারপর বুথে একটা ভোট আমরা এদিক ওদিক করতে দেবো না। আই অ্যাসিওর ইউ।
বারবার বলছে যে তৃণমূল নাকি দুর্নীতিগ্রস্ত, কিন্তু তারপরেও সাধারণ মানুষ কিন্তু বারবার তৃণমূলকেই ভোট দিচ্ছে। এখন তৃণমূলের দুর্নীতি ইস্যু কি মানুষের কাছে ক্লান্তিকর হয়ে যাচ্ছে না? দেখুন, তৃণমূলকে কেউ ভোট দেয়নি, তৃণমূল মানুষকে ভয় দেখিয়ে, দেখুন পুরসভা পঞ্চায়েত ভোট এখানে হয় না। লোকসভা ভোটের সময় যেটা হয়েছে বা বিধানসভা ভোটের সময় আপনারা জানেন যে 35% ভোট ওরা পাচ্ছে। সেই 35% লোক ওরা খুন করুক, চুরি করুক, যা করুক, সেখানে ওরা বাকতুইতে এতগুলো লোক মারা গেছে, তারপরে ওখানে পঞ্চায়েত ওরা জিতেছে। তারা যাই হোক না কেন সেই 35% ভোট ওরা পাবে। বাকি 65% মানুষকে আমরা কনসলিডেট করার চেষ্টা করছি। ভারতবর্ষে হিন্দু ভোট কনসলিডেশন আজ পর্যন্ত যদি সবচেয়ে বেশি কোনো রাজ্যে হয়ে থাকে সেটা পশ্চিমবঙ্গ। এবং আগামী দিনে এই কনসলিডেশন আরও বাড়বে। এবং একসময় যেমন হিন্দু ধর্মের উদ্ভব এই বাংলা থেকে হয়েছিল, এই স্বামীজির নেতৃত্বে, ঋষি অরবিন্দর নেতৃত্বে, ঠাকুর রামকৃষ্ণের নেতৃত্বে, এখান থেকে মানে ভারতবর্ষের মানে হিন্দু ধর্ম একটা নতুন অক্সিজেন পাবে। আমি এটাকে দায়িত্ব নিয়ে বলছি, এবং সেটা পাবে আর 4 থেকে 5 মাসের মধ্যে। এই যে সুদীপ্তদা, আপনি বারবার একটা কথা বলছেন যে তৃণমূল এবারে যতই মানে বিজেপি যদি কোনো পোলিং এজেন্ট নাও দিতে পারে, তারপরেও তৃণমূলের পক্ষে সম্ভব হবে না একটাও ভোট কাটা। এবং কেন সেটা আপনি এই মুহূর্তে ডিসক্লোজ করছেন না, কিন্তু এটুকু তো খুব শিওর যে আজকে যখন দেখছে তৃণমূল নিজের অবস্থা বেশ টালমাটাল, সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই লড়াইকে জিতবার জন্য একাধিক স্ট্র্যাটেজি থাকবে। এবং তার কি কোনো আন্দাজ আপনাদের আছে যে কি ধরনের স্ট্র্যাটেজি নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের ময়দানে নামতে চলেছেন? অ্যাবসলিউটলি। আমি আপনাকে 10টা স্টেপ বলি, 10 থেকে 11টা স্টেপ। নাম্বার 1, কিছু স্টেপ উনি অলরেডি নেওয়া শুরু করেছেন। যেমন নাম্বার 1 ধরুন হুমায়ুন কবির মমতা ব্যানার্জির লোক। দেখুন, হুমায়ুন কবির এখনও পর্যন্ত তৃণমূলের মেম্বারশিপ ছাড়েনি, তৃণমূল ওনাকে বহিষ্কার করেনি। হুমায়ুন কবিরকে ওখানে পাঠানো হয়েছে যাতে নাকি ওখানকার যে বিক্ষুব্ধ ভোট সেটা যাতে কংগ্রেস বা সিপিএম বা বিজেপিতে না চলে যেতে পারে, সেই ভোটটাকে এক জায়গায় করার জন্য হুমায়ুনকে পাঠানো হয়েছে। এটা আমি আগেও বলেছি, ভোটের পর হুমায়ুন তাদের দলে চলে আসবে। নইলে গতকাল হুমায়ুনের ছেলেকে ওরা অ্যারেস্ট করতো, ওরা হুমায়ুনের ছেলের নাম করেছিল, সন্ধ্যাবেলা হুমায়ুনের ছেলেকে ছেড়ে দিয়েছে। এই যদি বিজেপির কেউ থাকতো তাহলে দেখতেন যে তাকে 15 দিন আটকে রেখে দিত, এবং পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে হুমায়ুনকে ওরা সাহায্য করছে। এটা হলো পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, লগ্নাজিতা চ্যাটার্জি না চক্রবর্তী, লগ্নাজিতা চক্রবর্তীর ইস্যুটা তোলা হয়েছে বাংলাদেশে যে একজন হিন্দু বিশু দাসকে পুড়িয়ে মারা হয়েছে আগুনে, ওই ইস্যুটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য, যাতে মিডিয়া ওই দিব্যু দাসের ব্যাপারটা না বলে, যাতে নাকি লগ্নাজিতা চক্রবর্তীর ব্যাপারে চেঁচামেচি করে। এই লগ্নাজিতা চক্রবর্তী হলো মমতা ব্যানার্জির এজেন্ট, এবং মমতা ব্যানার্জি তাকে নামিয়েছে এই ইস্যুটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য। এসআইআর, আমি একটু আগে আমায় বললাম, এসআইআরে কিন্তু আমরা অলরেডি হেরে আছি, যে জন্য 4000 অবজারভার নামাতে হচ্ছে। অন্য কোনো রাজ্যে নামাতে হয়নি, আমাদের রাজ্যে নামাতে হয়েছে। কারণ আমি বলছি, এটা ন্যাচারাল প্রসেসে 1,25,00,000 লোকের নাম বাদ যাওয়ার কথা, সেটা মাত্র 58 লাখ বাদ গেছে। ফলে এদের ভিডিওরা, এগুলো এক একটা স্ট্র্যাটেজি যেগুলো মমতা ব্যানার্জি ব্যবহার করছেন, এবং ওদের ভিডিও থেকে শুরু করে বিভিন্ন গভর্নমেন্ট অফিসার, স্কুল টিচার, তারা সব সাহায্য করছে এই ধরনের মানে অন্যায়কে। নাম্বার 4, সিপিএম। ধরুন আমি দমদমে বসে আছি, দমদমের যে কোনো লোককে জিজ্ঞেস করুন, ব্রাত্য বসু হারবে। এটা 4 নম্বর স্ট্র্যাটেজি বলছি। কিন্তু মমতা ব্যানার্জি কী করবেন, উনি মীনাক্ষী মুখার্জি বা ধরুন শতরূপ কাউকে এই দমদমে দাঁড় করিয়ে দেবেন। এরকম প্রায় গোটা 30 সিট ওনার মানে ইয়ে করা আছে, যেখানে ধরুন বাঙালরা আছে, যেখানে পুরনো সিপিএমের ক্যাডার আছে। লাস্ট মোমেন্টে এইরকম একজনকে যদি দাঁড় করিয়ে দেয়, তখন যেটা হবে, এই যে বিক্ষুব্ধ ভোট, সেটা যদি, যেটা নাকি আশার কথা ছিল বিজেপিতে, সেটা সিপিএমে, যেটা গতবার সুজন চক্রবর্তী দমদমে করেছিল। তো এইরকম গোটা 30 সিট, এটা একটা টার্গেট আছে, যেটা নাকি সিপিএমের ওই সেলিমকে বলে দেবে যে সেলিম ভাই, আপনি এই 30টা সিটে এই লোকগুলোকে দিন, যাতে আমাদের 30টা সিট এরা জেতাতে পারে আর কি। নকশাল মিডিয়া, এখানকার এই মিডিয়া, এরা কিন্তু আজকের দিনে বড় বড় যত মিডিয়া হাউস আছে, দে আর কন্ট্রোলড বাই দীপঙ্কর ভট্টাচার্য, সিপিআইএমএল। এবং এরা কিন্তু কখনো চাইবে না যে মানে জাতীয়তাবাদী কোনো দল পশ্চিমবঙ্গে আসুক। এরা আগামী কমাস ভীষণভাবে আমাদের বিরুদ্ধে প্রচার করবে এবং মানুষকে মিসলিড করবে। নাম্বার 6 হলো বিদেশি বুদ্ধিজীবী। ধরুন আপনি কয়েকদিনের মধ্যে দেখবেন বিভিন্ন নিউজ পেপারে এই মৈত্রী ঘটক, তারপর এই কী বলে জয়তী ঘোষ, কৌশিক বাসু, এরা বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে মানুষকে মিসলিড করার চেষ্টা করবে। বাংলাদেশিরা খুব ভালো, বাংলাদেশি মুসলিমরা খুব ভালো, হিন্দুরা খুব খারাপ, হিন্দুদের মেরুদণ্ড নেই, এইসব লেখা শুরু করবে আর কিছুদিনের মধ্যে। এবার 7 নম্বর হলো টালিগঞ্জের বুদ্ধিজীবীরা। আপনারা জানেন টালিগঞ্জে এই যে কয়েকদিন আগে পার্নো মিত্র যে জয়েন করলো বিজেপিতে, কেন? এদের কাজ বন্ধ করে দিচ্ছে। এদের শর্ত দেওয়া হবে যে আমরা যদি ক্ষমতায় আসি, তোমাদের কিন্তু
কাজ দেবো না, তোমরা আমাদের হয়ে প্রচারে নামো। তো টালিগঞ্জের যে বাম বুদ্ধিজীবী তাদের এরা রাস্তায় নামাবে, এবং রাস্তায় নামিয়ে এটা যেটা করবে যাতে নাকি বামেদের ভোট যেটা আমাদের দিকে চলে আসতে পারতো বিক্ষোভে, সে তার কিছু ভোট যাতে ঘুরিয়ে বামেদের বা তৃণমূলের দিকে আনা যায়, সেই চেষ্টা তৃণমূল করবে। তৃণমূল হিন্দু কার্ড খেলবে। আমি আপনাকে বলছি, কিছুদিনের মধ্যে তৃণমূল অলরেডি সৌগত রায় খেলা শুরু করেছে। ওরা কিছু একটা আশ্বিনের হিন্দু কার্ড লোকানো আছে, হিন্দু কার্ডটা কিছুদিনের মধ্যে তৃণমূল বের করবে। কংগ্রেসের সঙ্গে কিন্তু কংগ্রেসের একটা গ্রুপ, মানে অধীর চৌধুরীর অ্যান্টি গ্রুপ, তারা কিন্তু চেষ্টা করছে মমতা ব্যানার্জির সঙ্গে হাত মিলিয়ে এমএলএ টেমএলএ হওয়ার। এবং তাতে কি হবে, কিছু মুসলিম ভোট যেটা চলে যাচ্ছিল তৃণমূলের থেকে তারা আবার ফিরে আসবে। যে জন্য আপনি দেখবেন হুমায়ুন, একটু আগে আমি বললাম যে হুমায়ুন মমতা ব্যানার্জির লোক, কিন্তু হুমায়ুন দেখবেন মমতা ব্যানার্জি বা ইয়েদের তৃণমূলকে যা আক্রমণ করে, গতকাল তার থেকে বেশি আক্রমণ করেছে অধীর রঞ্জন চৌধুরীকে। কারণ অধীর রঞ্জন চৌধুরী বলেছে আমি মমতা ব্যানার্জির সঙ্গে হাত মেলাবো না। ফলে কংগ্রেস কিন্তু একটা তুরুপের তাস তৃণমূলের কাছে, লাস্ট মোমেন্টে হাত মিলিয়ে এই পুরো মুসলিম ভোটটা একসঙ্গে যাতে করা যায়। আর নেক্সট হচ্ছে আইএএস আইপিএস এবং WBCS এর একটা বড় অংশকে এরা কিন্তু তৃণমূল কাজে লাগাবে। আমি বলছি, মানে ধরুন এবার আমরা যেটা এস্টিমেট করছি 170 থেকে 80টা সিট আমাদের জেতার কথা, কিন্তু 30 থেকে 40টা সিট এইরকম 10-12টা স্ট্র্যাটেজিতে কিন্তু এরা ঘুরিয়ে দিতে পারে। এবং এছাড়াও বহু চমক আছে, লাস্টে হয়তো ট্যাগ ভেঙে গেল, মাথা ফেটে গেল, এইরকম বিভিন্ন চমক তো আছেই, যেগুলো আমরা জানি না, মানে আইপ্যাক হয়তো লাস্ট মোমেন্টে বলবে। ফলে খেলা কিন্তু এখনো শেষ হয়নি, ওরা বহু খেলা দেখানো বাকি আছে। অলরেডি হুমায়ুন, লগ্নাজিতা, সিপিএম কতগুলো খেলা তো আপনারা দেখিয়েছেন। যে খেলা এখনো অনেক বাকি রয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে আর একটা প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবেই উঠে আসে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা ভাঙার জন্য কোনো ট্রাম্প কার্ড বিজেপির কাছে রয়েছে কিনা। কারণ গতবার আমরা দেখেছিলাম যে কাউন্টিং এর সময় কিন্তু খেলা ঘুরিয়ে দিয়েছিল তৃণমূল। এবারে কি বিজেপি সেটাকে মোকাবিলা করবার জন্য কোনো স্ট্র্যাটেজি নিতে পেরেছে, এবং একই সঙ্গে একটা এমন ট্রাম্প কার্ড তুরুপের তাস হিসেবে যদি বিজেপি খেলে, যা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনপ্রিয়তা, সেই জিনিসটাকে অনেকাংশে কম করিয়ে দিয়ে সেই আলোটা ঘুরিয়ে দেবে বিজেপির দিকে, সেরকম কি কোনো প্ল্যানিং আপনাদের রয়েছে? মমতা ব্যানার্জির কোনো জনপ্রিয়তা নেই। জনপ্রিয়তা থাকলে ওনারা এই এসআইআর নিয়ে এত ঝামেলা করতেন না। আপনি কোনো রাজ্যে কোনো মুখ্যমন্ত্রীকে দেখেছেন এসআইআর নিয়ে ঝামেলা করতে? উনি এখানে অন্যায়ভাবে ভোটে জিততে চান, যেভাবে উনি পঞ্চায়েত ভোট জিতেছেন এই করেছেন, এবং আগামী দিনে লোকজনকে অ্যারেস্ট করা শুরু হবে, মিথ্যে কেস দেওয়া শুরু হবে, মানুষের উপর অত্যাচার বাড়বে, ঠিক আছে। এবং আমি বলছি ওনার জনপ্রিয়তা মানে একদম শূন্য আজকের দিনে। আমি বলছি উনি যদি ভবানীপুরে জিততে পারেন সেটা অনেক মানে বড় ব্যাপার হবে। সম্ভবত উনি ভবানীপুরেও জিততে পারবেন না। 2011-তে যেমন বুদ্ধবাবু হেরেছিলেন যাদবপুরে, উনি এবার ভবানীপুর থেকেও হারবেন। এবং আমি আপনাকে বলছি যে মানে ভাঙার কোনো দরকার নেই। অলরেডি ওনার জনপ্রিয়তা, এত দুর্নীতি, এত অন্যায়, এত এই আরজি করের ঘটনা থেকে শুরু করে বিভিন্ন কেস, তারপর যারা ধর্ষীরা হচ্ছে তাদের সম্বন্ধে উনি বলছেন দুশ্চরিত্রা। ফলে ওনার একটু অবশিষ্ট নেই, আমাদের কিছু করতে হবে না, এটা অলরেডি ভেঙে গেছে। আমি যে 12টা পয়েন্ট বললাম আপনাকে, ওই 12টা পয়েন্ট দিয়ে উনি চেষ্টা করবেন ওই বিরোধী ভোট ভেঙে বা অ্যাডমিনিস্ট্রেশন বা মিডিয়াকে দিয়ে পুরো ব্যাপারটাকে ম্যানেজ করায়। ওনার কিচ্ছু অবশিষ্ট নেই, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। না, কিন্তু বিজেপির পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কথায় কথায় বলে থাকেন যে আমি একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, তাহলে সেক্ষেত্রে সেই মানে একটাই পোস্টকে চ্যালেঞ্জ করার মতো কি কোনো মুখ বিজেপিতে রয়েছে? যদি থাকে তাহলে সে কবে আসতে চলেছে জনসংখ্যা? প্রথমত হলো পোস্ট ভেঙে গুঁড়ো হয়ে গেছে। পোস্ট অলরেডি ভেঙে গুঁড়ো হয়ে গেছে, ল্যাম্প পোস্ট তো আপনি ছেড়েই দিন আর কি, ঠিক আছে। পোস্ট অলরেডি ভেঙে গেছে। এখানে যেটা করতে হবে, এখানে এই আগামী দিনে এসআইআর প্রসেস বা ইলেকশন প্রসেসটাকে প্রপারলি মানে ঠিকঠাক যাতে মানুষ এসে বাড়ি থেকে বেরিয়ে এসে যাতে ভোট দিতে পারে সেই ব্যাপারটা দেখতে হবে। আমি আবার বলছি, যারা এই আনন্দে আছেন যে মুসলিম ভোট ভাগ হবে ইত্যাদি, ভুলে যান। বাঙালি মুসলিম ভোট জীবনে কোনোদিন ভাগ হবে না, কোনো দিন বাঙালি মুসলিম ভোট ভাগ হবে না। আমি আপনাদের বলছি, হিন্দুদের এক হতে হবে, মানুষকে এক হতে হবে। যদি আমরা বাঁচতে চাই আমাদের সবাইকে এক হতে হবে। আর আপনি যদি বলেন যে আপনাদের নেতৃস্থানীয় কে আছে, এনিওয়ান ইজ বেটার দ্যান মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির থেকে খারাপ প্রশাসক কেউ হতেই পারে না। শুভেন্দু অধিকারী আছেন, শ্রমিক ভট্টাচার্য আছেন, দিলীপ ঘোষ আছেন, আমাদের সুকান্ত মজুমদার আছেন, বহু লিডার আমাদের আছেন যারা নাকি মানে মাচ মোর ক্যাপেবল দ্যান মমতা ব্যানার্জি। মানে মমতা ব্যানার্জি, আপনি এখন যদি বলেন যে মমতা ব্যানার্জির থেকে বেশি ফেল কে করেছে, আমাদের মধ্যে কেউ মমতা ব্যানার্জির থেকে বেশি ফেলিওর হয়নি। মমতা ব্যানার্জি যেরকম এডুকেশনে ফেলিওর, হেলথে ফেলিওর, ইন্ডাস্ট্রিতে ফেলিওর, ইনফ্রাস্ট্রাকচারে ফেলিওর, এত ফেল আমাদের কেউ করতে পারবে না। ফলে এই একটা জায়গায় মমতা ব্যানার্জি ফেলিওরে, মমতা ব্যানার্জি এগিয়ে আমাদের থেকে, এটা আপনি বলতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে সরকার এবং একই সঙ্গে টাকা,
সেখানে দাঁড়িয়ে তৃণমূল সরকার যদি এবারে মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বারবারই দেখেছি ভোটের আগে ভোটটাকে নিজের পক্ষে আনার জন্য দেখা গেছে ভাতা বাড়িয়ে দিচ্ছেন, দেখা গেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে দিচ্ছেন। তো সেইভাবেই তৃণমূল সরকার যদি মানে বিহারের ভোট মানে মতো কিছু চমক দেয় যে 10,000 টাকা বিহারে দেওয়া হয়েছিল ভোটের আগে, সেরকম যদি কোনো চমক দেয় তাহলে সেটাকে কাউন্টার করবে কি করে বিজেপি? দেখুন, মমতা ব্যানার্জি যদি এবার লক্ষ্মী ভাণ্ডার 1,000 থেকে বাড়িয়ে 1,00,000ও করে দেন, তবু মমতা ব্যানার্জি জিততে পারবেন না, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি। আজকে আমি তো একটু আগে নিজেই বললাম যে পুরো অ্যাডমিনিস্ট্রেশন ওনার সঙ্গে আছে এবং অ্যাডমিনিস্ট্রেশনকে কাজে লাগাচ্ছেন। অলরেডি কাজে লাগিয়ে এসআইআর প্রসেসটা ভেস্তে দেওয়াতে ওনারা অনেকটা সাকসেসফুল হয়েছেন, সেটা তো আমি একটু আগেই বললাম। কিন্তু এবছর এই যে গত 5 বছর যারা 50 লাখ ছেলেমেয়ে যারা মাধ্যমিক পাস করলো বা হায়ার সেকেন্ডারি পাস করলো, তারা যে চাকরি পায়নি, গত 5 বছর ধরুন এই যে আপনি চারিদিকে দেখুন রাস্তা খুঁড়ে রেখে দিয়েছে, রাস্তাটা খুঁড়ে সেই রাস্তাকে আর মানে শেষ করতে পারছে না। কেন পারছে না? কারণ কন্ট্রাক্টররা কেউ টাকা পায়নি, সেই টাকা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এখানে ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়েছে। এখানে দুধের গাই হলে তাদের জন্য কোনো ল অ্যান্ড অর্ডার কাজ করে না। ফলে আমি আপনাকে বলছি, একটা চূড়ান্ত ফেলিওরের পর যদি মমতা ব্যানার্জি 1,000 টাকা থেকে, আমি আবার বলছি, যদি লক্ষ্মী ভাণ্ডার 1,00,000 টাকাও করে দেন, আমাদের মা বোনেরা কিন্তু মমতা ব্যানার্জিকে ভোট দেবে না। আর আরেকটা কথা বলি, আমি গত 3বার আমরা 40% ভোট পেয়েছি। যদি লক্ষ্মী ভাণ্ডারের জন্য ব্যবস্থা হতো, যদি লক্ষ্মী ভাণ্ডার কোনো ফ্যাক্টর হতো, দেখুন আমাদের ভোটের তো 65% হিন্দু ভোট, তাহলে 65% ভোটের 50% হলো আপনার ভোট, কি বলে, মহিলাদের ভোট। তাহলে তো আমাদের 32%-এর কম ভোট পাওয়ার কথা ছিল, কিন্তু আমরা 40% ভোট পেয়েছি। তার মানে কি, এই লক্ষ্মী ভাণ্ডার কোনো কাজই করেনি। যে বাড়ি থেকে পুরুষরা আমাদের ভোট দেয়, সেই বাড়ির মহিলারাও আমাদের ভোট দেয়। এটা নিয়ে কোনো চিন্তা আমাদের নেই। একটু অন্য প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে ব্রিগেডে গীতাপাঠের যে চত্বরে সেখানে চিকেন প্লেট প্যাটিসের বিক্রেতাকে মারধর করার প্রসঙ্গে ইতিমধ্যেই কিন্তু শুভেন্দু অধিকারীকে দেখা গেছে যে তিনি যে ছেলেটি এই ব্যাপারটার প্রতিবাদ করেছিল শ্রমিক গোলদার, তাকে কিন্তু মালা পরিয়েছেন, তাকে মর্যাদা দিয়েছেন, সম্মান জানিয়েছেন। কিন্তু সেখানে দাঁড়িয়ে আপনাদেরই দলের একজন প্রবীণ সাংসদ তিনি বলছেন যে খুব খারাপ কাজ হয়েছে, খেটে খাওয়া মানুষকে মারতে হবে, খেটে খাওয়া মানুষকে মেরে ধরে চলে যেতে বলতে হবে, অন্যভাবেও তো বলা যেতে পারতো। কাউকে মারা হচ্ছে, তার পুঁজি নষ্ট করা হচ্ছে, এটা ঠিক নয়। দেশে অনেক ব্যবসায়ী শোষণ করছে, পারলে তাদেরকে মারুন। যে বিক্রি করছে সে হিন্দু না মুসলিম এই পরিচয়ের চেয়েও বড় কথা সে দরিদ্র না শিল্পপতি। এবং একই সঙ্গে তিনি আরো একটি বিষয় বলেছিলেন, ক্লাস 4 পাস, কুলাঙ্গার ইত্যাদি কয়েকটি শব্দবন্ধ ব্যবহার করেছিলেন। এই মন্তব্যকে আপনি সমর্থন করেন? দেখুন, ধরুন এখানে আমি 6 লিখলাম, আমি এখান থেকে 6 দেখছি, আপনি ওখান থেকে 9 দেখছেন। ব্যাপারটা হচ্ছে যে দেখুন, যারা ওখানে ওই মোমেন্টে যারা পূজা পাঠ করতে গেছে, তাদের যখন এই জিনিসটাকে মানে নষ্ট করে দিয়েছে, তখন তারা হিট অফ দি মোমেন্টে তারা এই কাজটা করেছে। উনি একজন লয়ার, উনি আইনের রক্ষক, এতদিন হিসাবে উনি জাজ হিসাবে কাজ করেছেন। তাহলে আপনি ওনাকে যদি জিজ্ঞেস করেন একটা প্রশ্ন যে ওকে মারাটা ঠিক হয়েছে, ওনার পক্ষে তো বলা সম্ভব না যে ওকে পেটানো উচিত। তো উনি দেখুন, সারা জীবন উনি আইনের একজন ছাত্র, আইনের একজন বিচারক উনি। তো সেই হিসাবে উনি বলেছেন যে কারো নিজের হাতে আইন নেওয়া উচিত না। সেক্ষেত্রে উনিও ঠিক। আমি বলছি ওই 9 আর 6, ধরুন 6 লিখলাম, আমার দিক থেকে 6 দেখছি, আপনি আপনার দিক থেকে 9 দেখছেন। ব্যাপারটা অনেকটা সেরকম আর কি। উনি ওনার দৃষ্টিভঙ্গিতে বলেছেন, যারা ওই দিন পাঠ করতে গেছিলো তারা তাদের দৃষ্টিভঙ্গিতে তারা মারধর দিয়ে দিয়েছে। তো যারা মারধর দিয়েছে তাদের এগেনস্টে দেখুন পুলিশ কেস দিয়েছে, অথচ দেখুন এখানে এত বড় খুন হয়ে গেল এই হরগোবিন্দ দাস, চন্দন দাস, সেখানে দেখা যাচ্ছে যে মানে এদের যাবজ্জীবন হলো, রাজ্য সরকার তাদের সমর্থন করায়। এটা আমাদের মানুষকে গিয়ে বোঝাতে হবে যে হিন্দু হলে একরকম ট্রিটমেন্ট, মুসলিম হলে আরেক রকম ট্রিটমেন্ট কী করে হয়। এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দীপু দাসের ব্যাপারে কোনো স্টেটমেন্ট দেননি। তো এগুলো আমাদের মানুষকে গিয়ে বোঝাতে হবে। এটা উনিও বোঝেন, উনিও সেই ব্যাপারে বলেছেন। আর দেখুন, একজন বিচারের মানুষ, একজন লয়ের মানুষ, সেই হিসাবে উনি হয়তো বলেছেন যে কারো নিজের হাতে এটা থাকা উচিত না আর কি। কিন্তু আরেকটা বিষয় যে এই বিষয়টি কিন্তু এই বিষয়টা নিয়ে যখন আমরা প্রশ্ন করেছিলাম রুদ্রনীল ঘোষের কাছে, তিনিও বিজেপিরই একজন মুখপাত্র, তার কাছে যখন প্রশ্ন করেছিলাম তিনি কিন্তু একটা প্রশ্ন তুলেছেন, অত্যন্ত ভ্যালিড প্রশ্ন। সেটা হচ্ছে যে আমরা সাধারণতই যেহেতু একসঙ্গে হিন্দু মুসলমান একসঙ্গে বাস করে অভ্যস্ত, তার জন্য কার কিসের সমস্যা সেটা আমরা সকলেই জানি। ঠিক সেইভাবেই একটা যে কোনো হিন্দু পূজা অর্চনার স্থলে সেখানে কিন্তু সাধারণত মাছ মাংস রান্না হয় না, সেখানে সাধারণত নিরামিষ খাওয়াটাই দস্তুর।
ঠিক যেমনভাবে একটা কোরআন পাঠ যেখানে হয় বা মসজিদের কাছে সেসব জায়গায় কিন্তু পর্ক খাওয়াটা একেবারেই উচিত নয়, সেটাই দস্তুর, সেটা আমরা জানি। সেখানে দাঁড়িয়ে তিনি একটা অত্যন্ত ভ্যালিড প্রশ্ন তুলেছেন যে যেহেতু আমরা ছোট থেকেই এই বিষয়টা জেনেই বড় হয়েছি, সেখানে দাঁড়িয়ে আমরা কি কেউ কোনোদিন যদি একজন মানুষ একটা পর্কের আইটেম নিয়ে রেড রোডের নামাজের জায়গায় গিয়ে বিক্রি করতে চাইতেন, তিনি কি এক পিসে ফিরে আসতেন নাকি কিমা হয়ে ফিরে আসতেন? সেখানে দাঁড়িয়ে এই যে লোকটিকে মারধর করা হয়েছে, তার জিনিসপত্রগুলো ফেলে দেওয়া হয়েছে, তাকে মারধর করা হয়েছে, তার ফলে তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। কিন্তু এই বিষয়টা যদি উল্টো হতো, যদি পর্ক নিয়ে কেউ যেত এই নামাজ পাঠের জায়গায়, সেক্ষেত্রে তার কি পরিস্থিতি হতো সেই বিষয়টাও মাথায় রাখা উচিত। আপনি এই বিষয় নিয়ে কি বলবেন? একদম ঠিক বলেছো। আমরা সভ্যজাত, ভদ্রজাত, সেই জন্য ওই লোকটিকে কয়েকটি চর চাপাটি মেরে ওকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এসছে, আমি আবার বলছি, চিকেন বিক্রি করতে এসছে একেবারে বদমাইশি করে। এর মধ্যে কোনো, ও জানে ভালো করে যে এখানে গীতাপাঠ হচ্ছে, তবুও ওখানে চিকেন নিয়ে, তুই তোর রোববার যদি গীতাপাঠ না হতো, তুই রোববার বাড়িতে বসে থাকতি, তোকে ওই চিকেন প্যাটিস নিয়ে ওখানে যেতে কে বলেছে? ও তো বদমাইশি করতে গেছে একদম একদম 100%, এর মধ্যে কোনো ঠিক নেই। বিচারক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, উনি যেহেতু বিচারের মানুষ, আইনের মানুষ, ওনারটাও আমি বলছি যে উনি বলেছেন আইন নিজের হাতে নিও না, সো দ্যাট ইজ অলসো ভ্যালিড পয়েন্ট। আর রুদ্রবাবু যেটা বলছেন সেটাও ভ্যালিড। যদি ওখানে কেউ পর্ক বিক্রি করতে যেত বা ধরুন মদ বিক্রি করতে যেত, আমি আপনাকে বলছি পিটিয়ে মেরে ফেলে দিত এবং কোনো কেসও হতো না। শুধু পিটিয়ে মেরে দিত না সেই ব্যাপারটা না, পিটিয়ে মারার পর ওটা নিয়ে কোনো কেস হতো না। পশ্চিমবঙ্গ আজকে যেদিকে যাচ্ছে, এটা মানুষকে বুঝতে হবে, এটা মানুষকে বুঝতে হবে। আগামী দিনে পশ্চিমবঙ্গে গান বন্ধ হয়ে যাবে, আগামী দিনে কিন্তু পশ্চিমবঙ্গে মানে অন্যান্য বহু জিনিস বন্ধ হয়ে যাবে, এটা কিন্তু ভাবতে হবে। আর মাত্র 4 মাস হিন্দু বাঙালিদের কাছে সময় আছে, তাদের ডিসিশন নিতে হবে তারা পশ্চিমবঙ্গে থাকবে কি থাকবে না। বিজেপির প্রচারে নেতৃত্ব দিচ্ছেন শুভেন্দু অধিকারী এবং ভালো কাজ করছেন। দিলীপ ঘোষকে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে, ভালো মানুষ। দিলীপ ঘোষের সময় 18 জন সাংসদ পেয়েছিলাম আমরা, এখন পিছিয়ে গিয়েছি। দিলীপ ঘোষকে কৃতিত্ব দিতেই হবে, তার মধ্যে এখনো আগুন আছে। বিয়ে করাটা কোনো অপরাধ নয়, এমন কথা বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিছু বলবেন এই বিষয়ে? ঠিক বলেছেন, ঠিক বলেছেন। এবং অজিতবাবু একজন মানে সম্মানীয় মানুষ। উনি যদি দেখুন, আমাদের আজকের দিনে আমি আপনাকে খুব মানে দায়িত্ব নিয়ে বলছি, মাঝে আমাদের মধ্যে একটা মনোমালিন্য ছিল। যা হয়, একটা দল যখন হেরে যায় তখন নিজেদের মধ্যে দোষারোপ চলে, এই চলে। আমাদের মধ্যে একটা মনোমালিন্য ছিল, এই ওকে দোষারোপ করছে, ওকে দোষারোপ করছে, একটা জিনিস চলছিল আমাদের। কিন্তু গত কয়েক মাস আমি বলছি, বিশেষ করে শ্রমিকবাবু আসার পর, যেহেতু শ্রমিকবাবু সবার সঙ্গে মানে সমান মানে বন্ধুত্ব নিয়ে মিশতে পারেন, আজকে কিন্তু কোনো গ্রুপিং নেই আমাদের দলে, প্রায় কোনো গ্রুপিং নেই। আমি বলছি হয়তো বিচারক গঙ্গোপাধ্যায়ের কাছে খবর নেই, কিন্তু স্টিল অ্যাক্টিভ আপনার দিলীপবাবু এই সেদিন আমি গেছিলাম মেদিনীপুরে, এই 26 তারিখে মেদিনীপুরে বেশ কয়েকটা প্রোগ্রাম করেছেন দিলীপবাবু, ঠিক আছে? তো দিলীপবাবু কিন্তু ভীষণ রকম অ্যাক্টিভ, এটা হয়তো ওনার কাছে নেই, কিন্তু উনি যে কথাটা বলেছেন এটাও খুব দরকার। এটাও দিলীপবাবুর মানে দিলীপবাবুকে আমরা সবাই চাই যে দিলীপবাবু, শুভেন্দুবাবু এরা একসঙ্গে সবাই নামুন এবং নেমে আমাদের নেতৃত্ব দিক। দেখুন, আমাদের তো একজনের পার্টি না, আমাদের এই মমতা ব্যানার্জি, তার ভাইপো, ভাগ্নে, এখানে আমাদের ওই রকম এই না যে দিলীপবাবুর ভাগ্নে, শুভেন্দুবাবুর ভাগ্নে, সুকান্তবাবুর ভাগ্নে বা শ্রমিকবাবুর ভাগ্নে, এইসব ভাগ্নে টাগ্নে দিয়ে চলে না। আমাদের প্রত্যেককে নিজের দমে, সেটাই উনি বলেছেন যে প্রত্যেকের নিজস্ব আলাদা আলাদা ক্যালিবার আছে। শুভেন্দুবাবু যখন বলে আমাদের রক্ত গরম হয়ে যায়, দিলীপবাবু যখন বলেন তখন, কিন্তু দুজনের আলাদা কবিতা, আলাদা গদ্য, আলাদা নাটক, আলাদা সংলাপ, ঠিক আছে, আলাদা চিত্র। এবার সেই জন্য সবাইকেই দরকার। অজিত গঙ্গোপাধ্যায় তিনি আরেকটাও বিষয় নিয়ে বলেছেন যে সংকট ঝেড়ে ফেলে দিলীপ ঘোষের মতো বড় নেতার মাঠে নামা উচিত। দিলীপ ঘোষের নির্দিষ্ট একটা স্টাইল আছে, এটা বহু মানুষ পছন্দ করে। একটু আগে আপনিও সেটা বললেন যে দিলীপ বাবু নাকি ইতিমধ্যেই কাজের মধ্যেই রয়েছেন, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিজিৎ বাবুর এই বক্তব্য তো একেবারেই সঠিক। না, ওনার তো, আমি বলছি দিলীপবাবুর একটা নিজস্ব স্টাইল আছে। দিলীপবাবু রাজনীতিতে আসার আগে আমি কতগুলো জিনিস আপনাদের বলি। দিলীপবাবু রাজনীতিতে আসার আগে পশ্চিমবঙ্গের মিডিয়া হিন্দু মুসলমান লিখতে দিত না, বা টেলিভিশনে গিয়ে হিন্দু উচ্চারণ করবেন না, মুসলিম উচ্চারণ করবেন না, দাঙ্গা কথাটা বলবেন না, ন্যাকামো করতো সবাই। দিলীপবাবু এসে কিন্তু বলেছে না, হ্যাঁকে হ্যাঁ, না কে না বলতে হবে, সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। বহু লোক বলছে, নিজে অ্যাটাক করলেন, এক ভদ্রমহিলা দিলীপবাবুকে অ্যাটাক করেছেন। তো দিলীপবাবু যখন অ্যাটাক করেছেন বলছে আপনি মহিলার সঙ্গে এরকম কথা বলছেন। আরে আপনি এক মহিলা হয়ে গেলেন, এতক্ষণ আপনি অ্যাটাক করলেন ওনাকে, উনি পাল্টা বললে আপনি মহিলা হয়ে গেলেন। এই যে এই হিপোক্রেসিগুলো, এই হিপোক্রেসি থেকে কিন্তু বাঙালিকে দিলীপবাবু বের করে এনেছেন।
আমি বলি, আমার এক বন্ধু গভর্নমেন্টে চাকরি করে, সে এক সময় হায়ার সেকেন্ডারিতে স্ট্যান্ড করা ছেলে, সে দিলীপবাবুর ওটা থেকে বলেছে, আরে বস এই কথাটা মানে মানে অসাধারণ বলেছে, বলি ভদ্রলোক মানুষের সঙ্গে না মিশতে পারলে, বলে আমি বলতে পারতাম না এই কথা, জানিস আমার মাথা থেকে আসতো না। দিলীপবাবু এই কথাটা বলেছে যে এই যে আপনারা শিবিরের পিছনে দাঁড়ান, আর কেউ মুসলিম হয়ে যান, কেউ সংখ্যালঘু হয়ে যান, কেউ মহিলা হয়ে যান, বলে আপনি যখন সামনাসামনি আসছেন সমানে সমানে আপনি খেলবেন, আপনি কেন সংরক্ষণ রাখছেন? তো দিলীপবাবুর একটা স্টাইল আছে, উনি হ্যাঁকে হ্যাঁ না নাকে না বলতে পারেন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা বড় চেঞ্জ এনেছেন দিলীপবাবু। এবং দিলীপবাবু দেখুন, সুকান্তবাবুকে প্রপোজ করেছেন দিলীপবাবু, শুভেন্দুবাবু এসছেন দিলীপবাবুর নেতৃত্বে, ঠিক আছে, দিলীপবাবুর সঙ্গে বহুদিন কাজ করেছেন শ্রমিকবাবু। এবার একজন চলে যান, আরেকজন আসেন, কিন্তু আমাদের পুরনো মানুষদেরও দরকার হয়, যে জন্য পুরনো সবাইকে আমরা ডাকলাম, এই রাজুদা, সায়ন্তনদা, বা ধরুন এই রিতেশ, আমার ছোট ভাইয়ের মতো, মানে কি দুর্দান্ত সেদিন এসে ফাটিয়ে দিয়ে চলে গেল। সবাই নামবে, আমি বলছি বাংলার এমন অবস্থা, বাংলার কিন্তু প্রত্যেকটা মানুষ নামবে, ভারতীয় জনতা পার্টির প্রত্যেক নেতা কর্মী সবাই কিন্তু নামবে। সুন্দর, তাহলে একটা আমি শেষ প্রশ্ন করব যে আজকে যেভাবে দিলীপ বাবুকে মানে নিয়ে আসার কথা বারবার করে হচ্ছে, বা যেভাবে শ্রমিক বাবু বারবার বলছেন দিলীপ বাবুকেও আসার কথা, এবং একই সঙ্গে শুভেন্দু বাবুর তো নেতৃত্ব রয়েইছে, সেখানে দাঁড়িয়ে আপনারা বারবার বলছেন যে এই 2026-এর বিধানসভা ভোট হচ্ছে হিন্দু বাঙালির জন্য শেষ বাঁচার লড়াই। সেখানে দাঁড়িয়ে যদি বাঁচতে হয়, যদি হিন্দুত্ব জয়ধ্বজা ওড়াতে হয়, তাহলে সেক্ষেত্রে তো মানে যেটা স্ট্র্যাটেজি বলে আমার মনে হচ্ছে যে আপনাদের সকলকে পুরনো নতুন ইত্যাদি নির্বিশেষে একমাত্র একটাই দল বিজেপি, এবং তার ঊর্ধ্বে কিছু নয়, এই মনোভাব নিয়েই সকলকে নামতে হবে। নেমে গেছে, পুরনো নতুন সবাই এক হয়ে অলরেডি নেমে গেছে, পুরনো নতুন সবাই এক হয়ে নেমে গেছে। আমি একটাই কথা বলছি, আমাদের সঙ্গে তৃণমূলের আজকের পার্থক্য হলো, তৃণমূলের পিছনে পুলিশ দাঁড়িয়ে আছে, তৃণমূলের পিছনে তাদের বিডিওরা দাঁড়িয়ে আছে, অসৎ গভর্নমেন্ট অফিসাররা দাঁড়িয়ে আছে, তাদের শিক্ষকদের তারা নামিয়েছে, সেই সব আমাদের পিছনে নেই। কিন্তু একটা কথা বলছি, কুরুক্ষেত্র পাণ্ডব এবং কৌরব, পাণ্ডবদের কিন্তু 7:11 ছিল, পাণ্ডবদের 7 এবং কৌরবদের 11, কিন্তু পাণ্ডবদের কাছে কিন্তু অস্ত্র বেটার ছিল, সেই জন্য তারা যুদ্ধের স্টাইল বেটার জানতো। আমরা এখনই আমাদের সব অস্ত্র দেখাবো না, সব অস্ত্র দেখালে হবে না। আমি যেমন বললাম 11টা অস্ত্র ওদের, সেরকম 7টা অস্ত্র আমাদের কাছে আছে। আমি তো 11টা অস্ত্র বললাম, যেটা মমতা ব্যানার্জি এর আগে আমি বললাম যে 11টা অস্ত্র নিয়ে মমতা ব্যানার্জি নামবেন আগামী দিনে। কৌরবরা যদি 11টা অস্ত্র নিয়ে আসে, পাণ্ডবদের কাছে 7টি অস্ত্র আছে। আপনি শুধু সময়ের জন্য, এবার কিন্তু 2021 বা 24-এর মধ্যে হবে না।